আজকের প্রথমেই অস্টিন থিওরি রিলেটেড একটা খারাপ নিউজ রয়েছে। খারাপ নিউজ বলতে এটা একটা খারাপ ফ্যাক্ট বলতে পারো। সেটা হচ্ছে যে অস্টিন থিওরি প্রায় 550 দিন হয়ে গেল এখনও পর্যন্ত একটা সিঙ্গেলস ম্যাচ জেতেনি। সেই আমরা তাকে 2023 সালের রেসলম্যানিয়াতে জন সিনাকে হারাতে দেখতে পেয়েছিলাম, আর তারপর থেকে এখনও পর্যন্ত আর কোনো ম্যাচই সে জিততে পারেনি। মানে ট্রিপল এইচের যুগ আসার পর অস্টিন থিওরি একটাও সিঙ্গেলস ম্যাচ জেতেইনি। আর এমনটাও নয় যে সে গ্রেসন ওয়ালারের সাথে ট্যাগ টিমে অনেক কটা ম্যাচ জিতেছে, এমনটাও নয়। বড়জোর এই 2-3 বছরে 2টো কিংবা 3টে ম্যাচই জিতেছে। তো সেই দিকেও অবস্থা বেশ খারাপ। তবে সিঙ্গেলস ক্যারিয়ার তো খুবই খারাপ চলছে, আর আমরা একে এককালে পরবর্তী জন সিনা বলতাম, কারণ ভিন্স ম্যাকম্যান তেমনভাবেই একে বিল্ড করেছিল। তখন তার বয়স ছিল 23 বছর, আর এখন তার বয়স প্রায় 27 হতে চললো। তো দেখতে গেলে তার সময় তো এইভাবেই কেটে যাচ্ছে, আর বলতে পারো যে একভাবে সময় নষ্ট হচ্ছে। কারণ একে যদি ডাব্লিউডাব্লিউই তখন থেকেই ভালোভাবে বুক করতো, যেরকমটা আমরা রেসলম্যানিয়া 2023-এ দেখেছিলাম, তখন থেকে যদি এরকমভাবে বুক করতো, ভালোভাবে বুক করতো, তাহলে আজকের অস্টিন থিওরি এই বছরে বেশ বড় স্টারে পরিণত হতো। কিন্তু সেটা তো আর হলো না, উল্টে সময় নষ্ট হচ্ছে, অস্টিন থিওরির বয়স বাড়ছে, আর তার যা ক্যারেক্টার ছিল সেটা তো পুরোপুরি ডিস্ট্রয় হয়েই গেছে। কোনো রকম ভ্যালু তো আর নেই। অস্টিন থিওরি একজন জবার হিসাবেই কাজ করছে ডাব্লিউডাব্লিউইতে, আর ট্রিপল এইচ তার পুরো ক্যারিয়ারটাই প্রায় নষ্ট করে দিচ্ছে, এটা তো বলতে হবে। কারণ এত বছর নষ্ট করা মানে অনেক লস। ডাব্লিউডাব্লিউই ব্রন ব্রেকারকে এখন যেভাবে পুশ করছে, এইভাবেই যদি অস্টিন থিওরিকে সেই সময় যদি এর আশেপাশেও পুশ করতো, তাহলে এখন সে একটা স্ট্যাবলিশ সুপারস্টার হয়ে যেত। ব্রন ব্রেকারের ভবিষ্যৎ তো উজ্জ্বল, কিন্তু অস্টিন থিওরি পুরো একদম রসার তলায় চলে গেছে। আর নিয়মিত তার মানি ইন দ্য ব্যাংক ব্রিফ কেস কাস্টমাইজ করার পর ডাব্লিউডাব্লিউই ইতিহাসের প্রথম রেসলার হয়ে গেছে যে তার চ্যাম্পিয়নশিপ আর ব্রিফ কেস দুটোই কিন্তু কাস্টমাইজ করেছিল একটা সময়। এখন তো তার ব্রিফ কেসটা সে কাস্টমাইজ করেছে তার ক্যারেক্টার অনুযায়ী, কিন্তু একটা সময় সে যখন চ্যাম্পিয়ন ছিল তখন সে তার চ্যাম্পিয়নশিপটাকেও তার ফিল দ্য গ্লো নামে যে ক্যারেক্টারটা ছিল সেই হিসাবে কাস্টমাইজ করেছিল। তখন চ্যাম্পিয়নশিপটা দেখতেও বেশ ভালো লাগতো। মানে ওটা যাত্রার হাতে দিলে তো জোকারের মতোই লাগবে, কিন্তু নিয়মিত ক্যারেক্টার অনুযায়ী ওটা একদম ঠিক ছিল, বেশ সুন্দর দেখতে লাগছিল। আর আমার তো মনে হয় নিয়মি ব্রিফকেস ক্যাসিন করে যখন চ্যাম্পিয়ন হয়ে যাবে, তখন সে তার চ্যাম্পিয়নশিপকেও আবার তার ক্যারেক্টার অনুযায়ী এরকমভাবেই কাস্টমাইজ করবে, যেমনটা আমরা ব্রিফকেসের সাথে দেখতে পাচ্ছি। আর এবার একটা বড় স্যাড নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউই হল অফ ফেমার লেজেন্ড টেডি লংকে তো তোমরা চেনো। তো টেডি লংয়ের যে ছেলে রয়েছে তিনি মারা গেছেন। টেডি লংয়ের ছেলে কোনো কারণে মারা গেছে না, সেটা নিউজ পাওয়া গেছে, টেডি লংয়ের তরফ থেকে সেটা রিভিল হয়েছে। আর এটা খুবই স্যাড নিউজ যে বাবা তার চোখের সামনে তার ছেলেকে মরতে দেখছে। আর একটা সময় সে তাকে জন্মাতে দেখেছিল, আর এখন সে তার চোখের সামনেই মারা গেল। তো খুবই স্যাড জিনিস। কী জন্য মারা গেছে সেটা তো জানি না, তবে হয়তো কোনো রকম শারীরিক সমস্যা ছিল, সেই জন্যই হয়তো এত তাড়াতাড়ি তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। আর এরপর আরেকজনের মৃত্যুর খবর রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের বিল গোল্ডবার্গ। তো তার শ্বশুর মারা গেছেন। তো তার শ্বশুরের অনেক বয়স হয়েছিল, তো ন্যাচারাল ডেথ বয়সের কারণেই তিনি মারা গেছেন। তো গোল্ডবার্গের রেসলিং থেকে রিটায়ার হওয়ার আগে তার শ্বশুরমশাই দুনিয়া থেকে রিটায়ার হয়ে গেল। আর এবার কি হয় যে কালকের রাত 3টের সময় সেথ রলিন্স আর বেকি লিঞ্চের ক্যালিফোর্নিয়ার বিচের ধারে যে ঘরটা ছিল সেইখানে কিছু একটা ক্র্যাশ করে, মানে কিছু লোক বা কেউ বা কারা এসে কিছু ক্র্যাশ করে, আর যার ফলে ঘরটা ভেঙে যায়। মানে খুব ভয়াবহ তো কিছু হয়নি, সামান্য একটুখানি ভেঙে গেছে। আর তো সেই সময় বেকি লিঞ্চ আর সেথ রলিন্স তাদের ওই ঘরটায় ছিল না, তারা তাদের অন্য কোনো একটা জায়গায় কোনো একটা বাড়িতে ছিল। তো এটা এখন পুলিশ ইনভেস্টিগেশন করছে কি ব্যাপার। তবে খুব সম্ভবত এটা কোনো ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস হবে হয়তো, কারণ রাত 3টের সময় হয়তো কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, সে এসে পুরো বাড়িতে এসে ঠুকে দেয়, ওটাই হবে। নাহলে বেকার কেউ ঘর বাড়ি ভাঙতে যাবেই। আর এমন তো নয় যে সেথ রলিন্স আর বেকি লিঞ্চের কোনো বড় শত্রু আছে আর সে তার উপর অ্যাটাক করতে যায়, সেটা তো হবে না। তো এটাই খুব সম্ভবত এটাই হয়েছে, কিছু একটা ক্র্যাশ করেছে, ওটা হয়তো গাড়িই হবে। আর আমরা কালকে মানডে নাইট রতে ব্রন ব্রেকারের হিল টার্ন বা বলতে পারো ব্রন ব্রেকার সেথ রলিন্সের উপর টার্ন করবে, সেটা আমরা টিজোতে দেখতে পেলাম। কারণ এখানে সবাই মিলে তো প্রোমো কাট করে, আমরা ব্রন ব্রেকারকে প্রোমো কাট করতে দেখতে পাই যে ব্রন ব্রেকার বলে যে সে ডাব্লিউডাব্লিউইর নেক্সট 20 বছরের ফেস হতে চলেছে। সে ডাব্লিউডাব্লিউইর মানে প্রধান যে বলতে পারো সেই সুপারস্টার হতে চলেছে। তো এইটা শোনার পর সেথ রলিন্স আর পল হেমন নিজেদের মধ্যে পেছনে আলোচনা করছিল, মানে এরকম তো কিছু হয়তো প্ল্যান ছিল না বলার। মানে সেথ রলিন্স এক্সপেক্ট করেনি যে ব্রন ব্রেকার নিজেকে এত বড় করে দেখাবে, কারণ এখন তো মেন ফোকাস হচ্ছে তারই উপর, সে হচ্ছে টিমের লিডার, আর এখন বর্তমানে সেই হচ্ছে আসল ফেস, এটা সেথ রলিন্স মনে করে। কিন্তু ব্রন ব্রেকার তো এখানে নিজেকেই
পরের 20 বছরের ফেস হিসাবে ঘোষণা করে দিয়েছে। তো ওটা একটু ইগোর প্রবলেম বলতে পারো, কে বেশি বড় হবে। তো এই চক্করেই আমরা দেখতে পাবো যে ব্রন ব্রেকার সেথ রলিন্সের ওপর টার্ন করে যাবে, আর অফকোর্স সেটা পল হেমানই করবে, কারণ ওই হারামি ওয়াইজম্যান টাকালা হেমান তো কখনো কারোর সাথে কখনো থাকেনি। তো সেথ রলিন্সের ওপর একদিন বিট্রে করবে, এটা তো আমরা রেসলম্যানিয়ার টাইমেই জানতাম। কিছু সময় পর আমরা দেখতে পাবো যে সেখানে পল হেমান সেথ রলিন্সকে বিট্রে করে ব্রন ব্রেকারের দিকে চলে আসবে, আর তারপরে সেথ রলিন্সকে টিম থেকে বের করে দেওয়া হবে। তবে এইটা এখন থেকে টিজ করা হচ্ছে, তো আশা করবো ডাব্লিউডব্লিউ যেন এটা বেশি তাড়াহুড়ো না করে। এটা বেশি তাড়াহুড়ো করলে পুরো কেচিয়ে যাবে, এটা তো আমরা খুব ভালো করে জানি। তো এটা একটু ভালো করে সময় নিয়ে বিল্ড করুক, তাহলেই হবে। নাহলে এটা ঠিক আমরা সেই আগের বছর যেমন ব্লাড লাইনের স্টোরি দেখতে পেয়েছিলাম, খুবই তাড়াহুড়োতে শুরু হলো, খুবই তাড়াহুড়োতে শেষ হয়ে গেল। সামার স্ল্যামেতে শুরু হলো আর ওয়ার গেমসে শেষ হয়ে গেল। তো তখন ওই স্টোরি লাইনটাকে ফ্যান্সরা খুবই ক্রিটিসাইজ করেছিল। তো সেরকমই কিছু এখানে হতে পারে যদি ডাব্লিউডব্লিউ তাড়াহুড়ো করে। তো আর এবার একটু অনেক দিন পর AEW শো নিয়ে কথা বলা যাক। তো আমি তো ঠিক করেছি যে আমি AEW অল ইন যেটা আছে সেটা দেখবো। এবার এটা ডেট হচ্ছে শনিবার 12ই জুলাই, মানে আমাদের এখানে একদিন পর দেখতে পাবো। তো ওই রবিবার হয়তো দেখতে পাবো, কিন্তু আমি এটা অনেক জায়গায় সার্চ করলাম যে কবে হবে, কি ডেট আর টাইম গুগলে সার্চ করলাম, অনেক ওয়েবসাইটেও দেখলাম, কিন্তু ইন্ডিয়ার টাইম অনুযায়ী ঠিকঠাক কেউ বলতে পারে না, কোথাও আমরা কোনো ক্ল্যারিফিকেশান পেলাম না। তো তোমরা যদি জেনে থাকো যেটা কটার সময় শুরু হবে, কোন দিন শুরু হবে, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, কারণ আমি এই শোটা দেখতে চাই। আর কী রয়েছে, স্যাটারডে নাইট মেন ইভেন্ট রয়েছে, ওটা তো দেখবই অবশ্যই। আর তারপর NXTর গ্রেট আমেরিকান ব্যাশ রয়েছে, ওটা তো আমি দেখবো না। আর এভলিউশন রয়েছে, এভলিউশন কেই বা দেখবে। আর এমনটা বলা হচ্ছে যে এভলিউশনের মানে এই AEW অল ইনের কম্পিটিশনের জন্যই ডাব্লিউডব্লিউ এভলিউশনটাকে জবরদস্তি ওই একই দিনে বুক করেছে। তো এভলিউশনটা কেই বা দেখতে চায়। আমি তো স্যাটারডে নাইট মেন ইভেন্ট আর এই AEW অল ইনটা দেখবো, কারণ অল ইনে বেশ বড় বড় ম্যাচেস বুক রয়েছে, আর অনেক দিন পর আমি AEWর কোনো শো দেখতে চলেছি। আর যাই পার হয়ে যাক, আমি এটাকে লাইভই দেখতে চাই, এটাকে মিস করতে চাই না। তো তোমরা যদি কোথা থেকে জানতে পারো তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আর যদি আমি জানতে পারি তাহলে তোমাদের তো অবশ্যই জানিয়ে দেবো। তোমাদের যাদের যাদের দেখার ইচ্ছা তোমাদেরকে বলেও দেবো যে কীভাবে তোমরা এটা দেখবে। আর পরের কোনো একটা ভিডিওতে আমি কি ম্যাচেস রয়েছে সেগুলো নিয়েও একটু কথা বলবো। আর লিলিয়ান গার্সিয়া এটা কনফার্ম করেছে যে এভলিউশনে সেই হতে চলেছে রিং অ্যানাউন্সার। আর যেহেতু এটা এভলিউশন অল ওমেন্স প্রিমিয়াম লাইভ ইভেন্ট, তো এখানে এরকম বড় আর স্পেশাল অ্যাঙ্কার তো দরকার, আর তার উপরে একজন ফিমেল বলে কথা। আর তোমরা একটু জেনে সারপ্রাইজ হবে যে এখন এই মুহূর্তে মার্চেন্ডাইজ সেলেতে সবার উপরে রয়েছে জে উসো, আর ঠিক তার পরে 2 নম্বরে রয়েছে ক্যারিয়ান ক্রস। ক্যারিয়ান ক্রস এখানে জন সিনা, কোডি রোডস আর CM পাঙ্ককে অনেকটাই নিচে ফেলে দিয়েছে। তো ক্যারিয়ান ক্রসের মার্চেন্ডাইজ সেল এটাই বলছে যে ফ্যান্সরা কিন্তু ক্যারিয়ান ক্রসকে ভালো জায়গায় দেখতে চায়, আর তার জন্য বেশ সাপোর্টও আসছে। কিন্তু জেউসোকে কোন দিক দিয়ে সাপোর্ট করছে সে তো আমিও বুঝতে পারছি না। একে এত হেড পায়, তারপরে মার্চেন্ডাইজ সেলে 1 নম্বর। আমি তো এটা ভেবে ভয় পাচ্ছি যে ডাব্লিউডব্লিউ আবার তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা বানিয়ে দেয় মার্চেন্ডাইজ সেল থেকে। তো যাকে এবারে ক্যারিয়ান ক্রসকে নিয়ে কথা বলা যাক। তো ক্যারিয়ান ক্রস মার্চেন্ডাইজ ভালো সেল করছে, ডাব্লিউডব্লিউকে বিজনেসে লাভ করাচ্ছে, ফ্যান্সরা তাকে সাপোর্ট করছে, কিন্তু তার সাথেও তাকে সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। তো ডাব্লিউডব্লিউ সাধারণত এরকম করে না যে মার্চেন্ডাইজ ভালো সেল করে তাকে পুশ তো করে। আর এখন তাকে আমরা রতে যেভাবে দেখতে পাচ্ছি পুশ করছে নাকি তার বিদায়ের পরিকল্পনা করছে সেটা তো বুঝতেই পারছি না। আর তার উপরে তার পরের মাসে কন্ট্রাক্টও শেষ হতে চলেছে। তো এখন যা কিছু হতে পারে, হয় সে পুশ পাবে আর নয়তো পরের মাসেই সে রিলিজ হয়ে যাবে। তবে আমার মতে ডাব্লিউডব্লিউ এখানে এটা ক্যাপিটালাইজ করা উচিত, কারণ সে ফ্যান্সদের সাপোর্টও পাচ্ছে আর ভালো বিজনেসও করাতে পারছে। তো তাকে পুশ করে যদি একটা বড় স্টার বানিয়ে দেওয়া হয়, এমনিতে এখন বড় স্টারের খুবই অভাব, ডাব্লিউডব্লিউ কোনো নতুন স্টার তো তৈরি করতেই পারছে না। আর সেখানে ক্যারিয়ান ক্রস তো অলরেডি প্রায় অর্ধেক তৈরি হয়ে আছে। তো ডাব্লিউডব্লিউ এটাকে ভালোভাবে ইউজ করলে করতে পারে, কিন্তু যদি না করে তাহলে বুঝতে হবে যে ট্রিপল এইচের সত্যিই কোনো পার্সোনাল শত্রুতা আছে ক্যারিয়ান ক্রসের সাথে, তাই জন্য এটা হচ্ছে না। নাহলে এতটাও তো বোকা ডাব্লিউডব্লিউ নয় যে এত বড় একটা অপরচুনিটি পাবে আর সেটাকে পুরো হাত থেকে যেতে দেবে বা মিস করবে। আর এটা কোনো নতুন জিনিস নয়, আমরা দেখেছি যে ট্রিপল এইচ যাদেরকে পছন্দ করে না তাদেরকে খুবই বাজেভাবে ইউজ করে আর রিলিজও করে দেয়, সে তারা যতই বেশি ডিজার্ভিং হোক না কেন। কারণ এর মতো হিংসুটি আর কুমতলবী লোকের কাছ থেকে আর কি বা আশা করবো আমরা। আর ডাব্লিউডব্লিউ আর কিছুদিন পর তাদের 2K25 যে গেমটা রয়েছে সেই গেমের মধ্যে হোয়াইট 6-এর স্টোরি লাইনটাকে অ্যাড করতে চলেছে, আর ব্রে হোয়াইটের কিছু আনরিলিজড ফুটেজ রয়েছে সেগুলো এখানে রিলিজ করতে যাচ্ছে। আর আমাদের ডমডম ভাই যতই ইনজয়েড হয়ে যাক না কেন, সে ঘরে কখনো বসে থাকবে না, সে ব্যাক স্টেজে হলে তো কাজে আসবে, কারণ আমাদের ডমডম ভাই তো সবসময় ফুল বাগানের মধ্যে থাকে। এখানে দেখতেই পাচ্ছ ব্যাক স্টেজে কি আলাদাই সিন চলছে, ন্যাটালিয়া, নিকি বেলা, ম্যাক্সিম ডুপ্রি
সবাই রয়েছে, মানে এক্সপিরিয়েন্সও পাবে, তারপর ফ্রেশার্সও রয়েছে ম্যাক্সিম ডুপ্রির মতো। আর ডাব্লিউডব্লিউইতে একমাত্র ব্যক্তি যে নিজের বুকিং নিয়ে কখনো কোনো কমপ্লেন করবেই না। তার উপরে আমাদের নিকি বেলা তার ক্যারেক্টার শো করতে দেখিয়েছে, যে এখানে সে একটা টুইট করে আর লিখেছে মিস ইউ লিভ, মানে লিভ মর্গানকে আমরা মিস করছি। মিস তো করবেই, কারণ লিভের ডমডম ভাইকে তো নিকি বেলা এখন মাথায় হাত বুলিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এটা নিকি বেলার থেকে এক্সপেক্ট করবো, কারণ এখানে ন্যাটালিয়া আর ম্যাক্সিম ডুপ্রি তো এরকম কিছু করবে না, কিন্তু নিকি বেলার যা ক্যারেক্টার ওই এগুলো করতে পারে। তোমরা যেটা জানো কিনা জানি না, তবে নিকি বেলার এরকম নেচারের জন্যই কিন্তু ফ্যান্সরা তাকে খুব একটা পছন্দ করে না আর বু করে, নাহলে আগে তো বেশ ভালো সাপোর্টই করতো। আর তারপর জন সিনার সাথে রিলেশন হলো, তারপর রিলেশনটা ভেঙে গেল, আর তারপর থেকে নিকি বেলার প্রতি এত বেশি হেট ফ্যান্সরা দেখাচ্ছে। আর আমি তো খালি স্টোরি লাইন অনুযায়ী লিভ মর্গানের কথা ভাবছি। লিভ মর্গান যখন রিটার্ন করবে এই স্টোরিতে, তখন আমরা কী কী দেখতে পাবো? একদিকে রক্সিন রয়েছে, তারপরে আমাদের ডমডম ভাই চারিদিকে ফুল গাছ লাগিয়ে বেড়াচ্ছে ব্যাক স্টেজে, তো স্টোরি লাইন তো খুব দারুণ হতে চলেছে। মানে সেই রিয়া রিপ্লির সময় স্টোরি লাইন যতটা না উপরে গেছিল, এবারে লিভ মর্গান রিটার্ন করার পর এর থেকেও বেশি উপরে যেতে চলেছে স্টোরি লাইন। আর এবার সার্লেট প্লেয়ার একটা ইন্টারভিউ নিয়ে কথা বলা যাক। তো আমরা 4 হর্স ওমেন ডাব্লিউডব্লিউ তো চিনি, সারসা ব্যাঙ্কস, বেকি লিঞ্চ, শার্লেট আর বেলি। তো এখানে শার্লেট এটাই বলে যে আমার একদিন ইচ্ছা আছে, মানে এটা তার ড্রিম বলতে পারো, যে 4 হর্স ওমেনের মধ্যে একটা ফেডাল 4-ওয়ে ম্যাচ আমরা দেখতে পাবো। এটা ভবিষ্যতে হয়তো আমরা একদিন কোনো না কোনো দিন দেখতে পাবো, এটা শার্লেট বিলিভ করে। কিন্তু তার জন্য আমাদের সারসা ব্যাঙ্কসকে তো ডাব্লিউডব্লিউতে রিটার্ন করতে হবে, আর বেলিকে তার আসল লেভেলে নিয়ে যেতে হবে। কারণ এখন বেকি লিঞ্চ আর শার্লেট মোটামুটি একটা লেভেলে থাকলেও বেলির কিন্তু অবস্থা সত্যিই খুবই খারাপ। আর সারসা ব্যাঙ্কস তো এখন আলাদাই হাওয়াতে উঠছে, তো ওকে মাটিতে এনে ফেলা খুবই মুশকিল হবে। আর ডাব্লিউডব্লিউতে আসা তো দূরের কথা। তো এটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু হওয়া খুবই মুশকিল। আর শার্লেট এখানে রন্ডা রাউজিকেও ক্রেডিট দেয়, বলে যে একটা সময় সেই 2017, 18, 19-এর সময় যখন ওমেন্স ডিভিশন একদম পিকেতে ছিল, আমরা এভলিউশন 1 দেখতে পেয়েছিলাম। তো তার জন্য রন্ডা রাউজি অনেকটা বেশি দেয়। রন্ডা রাউজি ওমেন্স ডিভিশনের এভলিউশনের জন্য বা ওমেন্স ডিভিশনকে টপে নিয়ে যাওয়ার জন্য অনেকটা বেশি পরিশ্রম করেছে, আর অনেকটা বেশি ক্রেডিট তাকে যায়, কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণে ক্রেডিট কখনোই দেওয়া হয়নি। রন্ডা রাউজি একজন ইউএফসি ফাইটার, আর রন্ডা রাউজি অনেক ফেমাস একজন পার্সোনালিটি, তো সেই জন্য সে তারা একটা বড় পপুলারিটি নিয়ে আসে। আর সে যখন থেকে ওমেন্স ডিভিশনে আসে, তখন থেকে ওমেন্স ডিভিশন একটা আলাদা লেভেলে চলে যায়। আমরা ভালো স্টোরি দেখতে পাই, আর রন্ডা রাউজির পপুলারিটির জন্য ওমেন্স ডিভিশনের অনেক বেশি লাভ হচ্ছিল। তো সেটার জন্য শার্লেট প্লেয়ার ভাবে যে রন্ডাকে অতটাও বেশি ক্রেডিট দেওয়া হয় না, কিন্তু সে ক্রেডিট ডিজার্ভ করে। আর দেখতে পাবে যে যখন থেকে রন্ডা রাউজি চলে গেছে, তখন থেকে কিন্তু পুরো ওমেন্স ডিভিশনটাই ডেড হয়ে গেছে। আর এর জন্য কিন্তু ডাব্লিউডব্লিউ নিজে থেকেই দায়ী, কারণ ডাব্লিউডব্লিউ লাস্টের দিকে রন্ডা রাউজির বুকিং কতটা বেকার করে দিয়েছিল, কত বেশি তাকে ইরিটেটিং বানিয়ে দিয়েছিল, সেটা তো আমরা দেখেছি। আর শেষ পর্যন্ত রন্ডা রাউজি নিজেই বিরক্ত হয়ে ডাব্লিউডব্লিউ কোম্পানি ছেড়ে চলে যায়। তো এখানে তো ডাব্লিউডব্লিউ নিজেই তার পায়ে কুড়ুল মেরেছে। আর এখন তো রন্ডা রাউজি রিটার্ন করবে কিনা আমরা জানি না, রিটার্ন না করার চান্সটাই বেশি আমাদের লাগছে। তো রন্ডার বলতে পারো অনেক বড় অবদান রয়েছে। ওমেন্স ডিভিশন কিছু সময়ের জন্য একটু ভালো হয়েছিল, আর সেটার জন্য রন্ডা রাউজি দায়ী। নাহলে দেখতে গেলে এখন তো আমরা শার্লেট প্লেয়ার, আসকা, তারপর বেলি, এদের সবাইকেই দেখতে পাচ্ছি, কিন্তু এদেরকে দিয়ে কিছু তো ডাব্লিউডব্লিউ করতে পারছে না। না তো স্টোরি লাইন ভালো দিতে পারছে, না তো এদেরকে মেন ইভেন্টে রেখে কোনো অ্যাট্রাকশন গ্র্যাব করতে পারছে। এখন ফ্যান্সরাই এদেরকে দেখতে চায় না, কিন্তু একটা সময় রন্ডা রাউজি যদি মেন ইভেন্টে থাকতো, সকলেই দেখতে চাইতো, কোনো রকম কমপ্লেন কেউ করতো না। তো এটাই হচ্ছে রন্ডা রাউজির পাওয়ার। এমনকি ডাব্লিউডব্লিউর ইতিহাসে প্রথমবার আমরা ওমেন্স ডিভিশনের কোনো ম্যাচকে রেসলম্যানিয়া মেন ইভেন্ট করতে দেখতে পেলাম, সেটাও কিন্তু ওই রন্ডা রাউজির জন্যই সফল হয়েছিল। আর তাছাড়া দেখতে গেলে আমার মতে সত্যি কথা বলতে ইউএফসি ফাইটারের একটা আলাদাই পপুলারিটি থাকে। তোমরা ব্রক লেসনারকে দেখে না, ব্রক লেসনার যখন ইউএফসিতে যায়, নাম কামায় আর ফিরে আসে, তখন সে একটা আলাদা লেভেলেই চলে যায়। আর রন্ডা রাউজি ইউএফসি চ্যাম্পিয়ন ছিল, তো রন্ডা রাউজি ইউএফসি ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু আছে, তাই তার পপুলারিটিও অনেক বেশি। আর আরেকটা বড় উদাহরণ হচ্ছে তোমরা কেন ভেলাস্কাসকে দেখে নাও। কেন ভেলাস্কাসও তো ইউএফসি থেকে এসছে, সে ডাব্লিউডব্লিউতে আসে, মাত্র একটা ম্যাচই রেসেল করে ব্রক লেসনার সাথে, যেটা সে হেরে যায়। কিন্তু কেন ভেলাস্কাসকে আমরা আজও মনে রাখি, কারণ সে একজন ইউএফসি ফাইটার, আর আমরা তাকে অনেক পছন্দও করি। তো ইউএফসি ব্যাকগ্রাউন্ড কোনো একটা রেসলারের পপুলারিটির দিক দিয়ে অনেক বড় একটা ফ্যাক্টর প্লে করে। আর তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দাও, ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ডাব্লিউডব্লিউর পরের একটা নিউজ ভিডিওতে।